হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে রেসেলপালুজা। এই শো নিয়ে যেমনটা প্রত্যাশা ছিল তেমনটা ডেলিভার হয়নি। যাই হোক, এই ভিডিওতে রেসেলপালুজার সম্পূর্ণ রিভিউ করব, জানাবো সমস্ত ভালো মন্দ এবং খুঁটিনাটি দিকগুলো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রেসেলপালুজার প্রথম ম্যাচ হিসেবে আমরা ব্রক লেসনার এবং জন সিনার মধ্যকার ম্যাচটি দেখতে পাই। প্রথমে এন্ট্রি হয় ব্রক লেসনারের। ব্রক লেসনারের এন্ট্রিটা কিন্তু সবসময় আকর্ষণীয় মনে হয়। এরপরে এন্ট্রি হয় জন সিনার, আর আজকে জন সিনার এন্ট্রিটা কিন্তু স্পেশাল ছিল। জন সিনার সঙ্গে অনেকগুলো বাচ্চা ছিল, তো জন সিনার এন্ট্রিটা কিন্তু আমার কাছে বেশ স্পেশাল মনে হয়েছে। দুজনের এন্ট্রি শেষে শুরু হয় রিং অ্যানাউন্সমেন্ট পালা। প্রথমে জন সিনাকে স্পেশাল ভাবে ইন্ট্রোডিউস করানো হয়, এরপরে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করানো হবে। ঠিক সেই সময় আমরা শুনতে পাই লেডিস এন্ড জেন্টলম্যান, মানে সেখানে পল হেইম্যান চলে আসে। আর গত স্ম্যাকডাউনে আমরা ব্রক লেসনার এবং পল হেইম্যানের মধ্যে যে সেগমেন্ট দেখতে পেয়েছি, তো ব্রক লেসনার যে পল হেইম্যানকে বলেছিল যে আমাদের কথা বলা উচিত, তো সেটা কিন্তু মূলত এটার জন্যই হতে পারে। তো এরপরে পল হেইম্যান এসে ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করায়, তবে আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে ইন্ট্রোডিউস করিয়েছে। এখানে মূলত ব্রক লেসনারকে অনেক শক্তিশালী এবং জন সিনাকে অপমান করানো হয়েছে এই ইন্ট্রোডিউস করানোর মধ্য দিয়ে। আর এখানে লক্ষণীয় বিষয়, পল হেইম্যান যখন ব্রক লেসনারকে ইন্ট্রোডিউস করায়, সে কিন্তু ব্রক লেসনারের অ্যাডভোকেট বা ম্যানেজার এরকমের কিছু বলেনি। তো কোম্পানি কিন্তু এই বিষয়টা এখনো ক্লিয়ার করেনি যে পল হেইম্যান কি আসলে ব্রক লেসনারের সঙ্গে যুক্ত হয়েছে, ব্রক লেসনার কি তার ভিশনে যুক্ত হবে, নাকি শুধুমাত্র এই অ্যানাউন্স করানোর জন্যই এই সেগমেন্টটা রাখা হয়েছিল। তো কোম্পানি কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো কনফিউশন তৈরি করে রেখেছে, এটা কিন্তু এখনো অব্দি ক্লিয়ার হয়নি। প্রপার কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। অ্যানাউন্সমেন্ট শেষ হলে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় ব্রক লেসনারের তাণ্ডব, অ্যাটাক আফটার অ্যাটাক আফটার অ্যাটাক। ম্যাচের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র ব্রক লেসনারের তাণ্ডবই চলেছে, শুধুমাত্র ব্রক লেসনার একাই ডমিনেট করেছে। মানে ম্যাচের মধ্যে ব্রক লেসনার এমন ভাবে ডমিনেট করেছে যে জন সিনা ফাইট ব্যাক করার স্কোপই পাচ্ছিল না এই ম্যাচের মধ্যে। তো ব্রক লেসনারের ডমিনেশন চলতেই এই ম্যাচের মধ্যে আমরা ব্রক লেসনারের কাছ থেকে প্রথম সুপ্লেক্স দেখতে পাই। তাদের মধ্যে ফাইটিং কন্টিনিউ হয়, জন সিনা ফাইট ব্যাক করে, জন সিনা একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগানোর চেষ্টা করে, তবে সেটা ফেল হয়। তবে ব্রক লেসনার কিন্তু মিস করে না, ব্রক লেসনার কিন্তু পরপর দুইটা সুপ্লেক্স লাগিয়ে দেয়। এরপরে তাদের মধ্যে আবারও ফাইটিং চলতে থাকে, জন সিনা ফাইট ব্যাক করে। জন সিনার কাছ থেকে আমরা শোল্ডার ট্যাকেল দেখতে পাই, সে পরপর 3টা শোল্ডার ট্যাকেল লাগায়, তবে তারপরেও কিন্তু ব্রক লেসনার ডাউন হয় না। পরে 4 নাম্বার বেলায় যখন সে শোল্ডার ট্যাকেল দেয়, সেই সময় কিন্তু ব্রক লেসনার ডাউন হয়। এরপরে জন সিনা ব্রক লেসনারকে কাঁধে ওঠায়, পরপর 3টা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগানোর পরে সে ব্রক লেসনারকে পিন করে, তবে ব্রক লেসনার কিক আউট করে। মানে 3টা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগানোর পরেও ব্রক লেসনার কিন্তু এই ম্যাচের মধ্যে হার স্বীকার করে না। জন সিনা 5 নাকল শাফল লাগানোর জন্য রেডি হয়ে যায়, তবে তৎক্ষণাৎ কিন্তু ব্রক লেসনার কাউন্টার করে এবং পরপর 2টা F5 লাগিয়ে দেয়। এরপর একটু ওয়েট করে আরো একটি F5 লাগায়, একটু ওয়েট করে আরো একটি F5 লাগায়, একটু ওয়েট করে আরো একটি F5 লাগায়। মানে পরপর 6টা F5 লাগিয়েছে ব্রক লেসনার জন সিনাকে। পরপর 6টা F5 হজম করার পরে জন সিনার আর কোনো কাউন্টার ছিল না, জন সিনাকে এই ম্যাচটা হারতেই হয়েছে। ব্রক লেসনার ম্যাচ জেতার পরে, এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে ব্রক লেসনার রিং থেকে নেমে যায়, রিং এর চারপাশে একটা চক্কর কাটে। এরপরে সে আবারও রিং এর মধ্যে আসে জন সিনাকে মারার জন্য। তো রেফারি এসে জন সিনাকে আটকানোর চেষ্টা করে, তবে ব্রক লেসনার তো ব্রক লেসনারই, সে রেফারিকেও একটা F5 লাগায় এবং সেখান থেকে চলে যায়। তো ভেবেছিলাম এই ম্যাচটা অনেক সুন্দর হবে, এই ম্যাচের মধ্যে আমরা দুজনের কাছ থেকে অনেক ভালো পারফরমেন্স দেখতে পাবো। ব্রক লেসনার এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করবে এটা আমরা জানতাম, তবে জন সিনাও এই ম্যাচের মধ্যে ভালো কাউন্টার করবে, ভালো ফাইট ব্যাক করবে, এমনটা আমরা ভেবেছিলাম। তবে এমন কিন্তু হয়নি, এই ম্যাচটা কিন্তু একপাক্ষিক ছিল। বলা যায় যে জন সিনা এই ম্যাচের মধ্যে শুধু 3টা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টই লাগিয়েছে। এর বাইরে এই ম্যাচের মধ্যে জন সিনার মার খাওয়া ছাড়া আর কিন্তু কোনো রোল রাখা হয়নি। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তো এভাবেই কিন্তু এই ম্যাচটা শেষ হয়েছে। এই ম্যাচ নিয়ে যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই দ্য উসোস এবং দ্য ভিশনের মধ্যে। ম্যাচটা স্টার্ট করে জে উসো এবং ব্রনসন রিড। ম্যাচের শুরু থেকেই কিন্তু ব্রনসন রিড ডমিনেট করতে শুরু করে জে উসোর উপরে। জে উসো যদিও একটু ফাইট ব্যাক করার চেষ্টা করে, তবে তাতে লাভ হয় না।
এবং ম্যাচের শুরুতেই কিন্তু ব্রনসন রিড স্টিল চেয়ার নিয়ে আসে জেউসোকে মারার জন্য। তবে যেহেতু এই ম্যাচের মধ্যে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে এলএ নাইট ছিল, এলএ নাইট কিন্তু ব্রনসন রিডকে স্টিল চেয়ার নিতে দেখে ফেলে এবং এলএ নাইট কিন্তু ব্রনসন রিডকে স্টিল চেয়ার দিয়ে অ্যাটাক করতে আটকায়। তবে একটু পরে স্টিল চেয়ার পেয়ে যায় জিমি উসো এবং জিমি উসো সেটা দিয়ে ব্রনসন রিডের উপরে অ্যাটাক করার জন্য যায়, আর এলএ নাইট সেটাও দেখে ফেলে। তবে এলএ নাইট কিন্তু পেছনে ঘুরে যায়, মানে এলএ নাইটের রিয়াকশন এরকম ছিল যে তুই মার, আমি এটা দেখবো না, এরকম একটা বিষয়। তো এরপরে জিমি উসো কিন্তু স্টিল চেয়ার দিয়ে ব্রনসন রিডের উপরে অ্যাটাক করে। অপরদিকে ব্রনসন রিড কিন্তু রিকভার হয়ে যায় এবং সে কিন্তু রিং এর এক কর্নার থেকে অপর কর্নারে একটা উড়ে গিয়ে শোল্ডার ট্যাগেল দেয়। তো এটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল। এরপরে ব্রনসন রিড আবার স্টিল চেয়ার পেয়ে যায় এবং সে সেটা দিয়ে মারতে চায়। এলএ নাইট যদিও দেখে ফেলে, তবে যেহেতু ব্রনসন রিড স্টিল চেয়ারের মার খেয়েছে, এলএ নাইট ম্যাচটা শেষ করে দেয়নি। তো এরপরে ব্রনসন রিডও কিন্তু আর ভয় পায় না যে একবার আমি যখন মার খেয়েছি আমিও মারবো, তাতে যা হয় হবে। তো এলএ নাইট কিন্তু আর কিচ্ছু করতে পারে না, স্টিল চেয়ার দিয়ে কিন্তু ব্রনসন রিডও এরপরে মারে। এরপরে এই ম্যাচের মধ্যে একটা টেবিল আনা হয়, সেই টেবিলের উপরে ব্রন বেকার একটা স্পিয়ার লাগাবে, তবে দা উসোস কিন্তু ফাইট ব্যাক করে সুপার কিক দিয়ে। এরপরে আমরা ডাবল সুপার কিক দেখতে পাই। এরপর আমরা ব্রন বেকারের কাছ থেকে স্ট্যান্ডার দেখতে পাই, ব্রনসন রিড মুন সল্ট লাগায়, ব্রন বেকার আবার একটা স্পিয়ার লাগায়, জিমি উসোর কাছ থেকে আমরা স্প্ল্যাশ দেখতে পাই। এরপরে জেউসো স্টিল চেয়ার নিয়ে আসে ব্রনসন রিডকে মারার জন্য, তবে ব্রনসন রিড সেখান থেকে সরে যায় এবং সেটা গিয়ে এলএ নাইটকে হিট করতে যাবে, তবে জেউসো কিন্তু হিট করে না, জেউসো কিন্তু আটকায়। আর এটা নিয়ে এলএ নাইট এবং জেউসোর মধ্যে আমরা একটা ছোটখাটো ঝামেলাও দেখতে পেয়েছি। আর এটাকে কাজে লাগিয়ে ব্রন বেকার একটা স্পিয়ার লাগিয়ে দেয়। এরপরে ব্রন বেকার ডাবল স্পিয়ার লাগায় জেউসো এবং জিমি উসোকে একসঙ্গে সেই টেবিলের ওপরে। এরপরে শেষমেশ ব্রনসন রিড একটা সুনামি লাগায় এবং তারা এই ম্যাচটা জিতে যায়। তো দা ভিশন কিন্তু দা উসোসকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং ইও স্কাইয়ের মধ্যে একটি ম্যাচ দেখতে পাই। এক কথায় বলতে গেলে এই ম্যাচটা কিন্তু অসাধারণ। এই ম্যাচের মধ্যে স্টেফনি ভেকার এবং ইও স্কাই দুজনেই কিন্তু দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে, দুজনে কিন্তু দুর্দান্ত লেভেলের সুপারস্টার এবং তারা এই ম্যাচের মধ্যে কিন্তু দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে। এক কথায় বলতে গেলে এটা কিন্তু পিওর একটা ক্লাসিক ম্যাচ ছিল। ইও স্কাই এবং স্টেফনি ভেকার এককভাবে কিন্তু কাউকেই এই ম্যাচের মধ্যে এগিয়ে রাখা যায় না, দুজনের পারফরমেন্স কিন্তু এই ম্যাচের মধ্যে চোখে পড়ার মতো ছিল। ইও স্কাইয়ের কাছ থেকে আমরা হাই ফ্লাইং মুভ দেখতে পেয়েছি, আর স্টেফনি ভেকারের পারফরমেন্স এক কথায় অসাধারণ। আর এখানে একটা কথা বলতেই হয়, এই ম্যাচের মধ্যে স্টেফনি ভেকারের কাছ থেকে আমরা কিন্তু ডেভিলস কিস দেখতে পাই। সত্যি কথা বলতে স্টেফনি ভেকারের যে কোনো ম্যাচের মধ্যে আমি কিন্তু শুধুমাত্র ডেভিলস কিস দেখার জন্যই অপেক্ষা করি। তো এই ম্যাচের মধ্যেও কিন্তু আমরা ডেভিলস কিস দেখতে পেয়েছি। তো ম্যাচটা অসাধারণ ছিল। এবং যদি রেজাল্টের ব্যাপারে কথা বলি, তাহলে এই ম্যাচের মধ্যে ইও স্কাইকে হারিয়ে নতুন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে স্টেফনি ভেকার। তো ফাইনালি কিন্তু মেইন রস্টারে এসে স্টেফনি ভেকার উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। এরপর আমরা একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল সেথ রলিন্স এবং বেকি লিঞ্চ, অপর পক্ষে ছিল সিএম পাঙ্ক এবং এজে লি। এই ম্যাচটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল। এই ম্যাচটা কিন্তু আমি অনেক বেশি এনজয় করেছি। এই ম্যাচের মধ্যে অ্যাকশন, চিটিং এবং ফান সবকিছুই কিন্তু দুর্দান্ত ছিল। তো যাই হোক, এবারে ম্যাচের ব্যাপারে কথা বলা যাক। ম্যাচটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় সেথ রলিন্স এবং বেকি লিঞ্চের চিটিং। এরপরে শুরু হয় অ্যাটাক আফটার অ্যাটাক। এই ম্যাচের মধ্যেও কিন্তু দুর্দান্ত লেভেলের অ্যাকশন ছিল। যদিও এই ম্যাচের মধ্যে ফান এবং চিটিং ছিল, তবে অ্যাকশনটাও কিন্তু এই ম্যাচের মধ্যে ভরপুর ছিল। তো ম্যাচের শুরু থেকে সেথ রলিন্স কিন্তু সিএম পাঙ্কের উপরে ডমিনেট করতে শুরু করে এবং একটা পর্যায়ে সেথ রলিন্স কিন্তু বেকি লিঞ্চকে একদম হাতে করে উপরে উঠায়, মানে বেকি লিঞ্চকে দিয়ে সিএম পাঙ্ককে মারবে এরকম একটা অবস্থা। তো সে ফেলে দেয় উপর থেকে। তো বেকি লিঞ্চ পড়ার আগেই সেখান থেকে সিএম পাঙ্ক সরে যায় আর সেটা গিয়ে সরাসরি হিট করে বেকি লিঞ্চকে। তো বেকি লিঞ্চ কিন্তু শুরুতেই মার খেয়ে যায়, মানে সেথ রলিন্স একটু চিটিং করার চেষ্টা করেছিল, তবে সেটা কিন্তু বেকি লিঞ্চের উপরে ভারী পড়ে যায়। এরপরে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের মধ্যে আবারও ফাইটিং শুরু হয়। শুরুর দিকে সিএম পাঙ্ক একটু মারতেছিল, তবে শেষ পর্যন্ত সেথ রলিন্স কিন্তু সিএম পাঙ্কের উপরে ডমিনেট করে। যখন সিএম পাঙ্ক একেবারে কুপকাত হয়ে যায়, তখন সেথ রলিন্স কিন্তু এজেলির মতো করে রিং এর মধ্যে প্রথমে সিএম পাঙ্ককে মক করে, এরপরে রিং থেকে নেমে গিয়ে এজেলিকে মক করে। তো এজেলিকে মক করা শেষে সে যখন রিং এর মধ্যে আসে, তখন কিন্তু সিএম পাঙ্ক ফাইট ব্যাক করে এবং সেথ রলিন্সকে একটা জিটিএস লাগিয়ে দেয়। এই ম্যাচের মধ্যে আমরা সিএম পাঙ্কের কাছ থেকে প্রথম জিটিএস দেখতে পাই। তো জিটিএস লাগানোর পরে ফাইনালি সিএম পাঙ্ক কিন্তু এজেলিকে ট্যাগ দিতে সফল হয়। অনেক চেষ্টার পরে সিএম পাঙ্ক কিন্তু এজেলিকে ট্যাগ
করে এবং এজেলি ফাইনালি এই ম্যাচের মধ্যে ইন্টার করে। এরপরে শুরু হয় এজেলি এবং বেকি লেন্সের মধ্যে তুমুল লড়াই। রিং এর মধ্যে সেথ রলিন্স এবং বেকি লেন্সও চলে আসে। তো দুইটা টিমের মধ্যেই কিন্তু টিম কম্বিনেশন অনেক ভালো ছিল, তবে সিএম পাঙ্ক এবং এজেলির কম্বিনেশনটা কিন্তু একটু দুর্দান্ত ছিল। একটা পর্যায়ে এজেলি কিন্তু সেথ রলিন্সকে ব্যবহার করে বেকি লেন্সকে একটা টর্নেডো ডিডি লাগিয়ে দেয়, যেটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল। এরপরে আমরা এজেলি এবং সিএম পাঙ্ক দুজনের কাছ থেকে সাবমিশন দেখতে পাই একই সময়ে। সিএম পাঙ্ক সেথ রলিন্সকে শার্প শুটার লাগায়, অপরদিকে এজেলি বেকি লেন্সকে ব্ল্যাক উইন্ডো লাগায়। তো এটা কিন্তু বেশ ভালো ছিল, আমি কিন্তু এনজয় করেছি। এরপরে বেকি লেন্স এবং সেথ রলিন্স কাউন্টার করে, তারপরে এজেলি এবং সিএম পাঙ্ক তারা কিন্তু আবারও কাউন্টার করে, মানে কাউন্টার আফটার কাউন্টার চলতেছিল। এরপর আমরা এই ম্যাচের মধ্যে ডাবল পেডিগ্রি দেখতে পাই। সিএম পাঙ্কের কাছ থেকে আমরা একটা স্টম্প দেখতে পাই, সিএম পাঙ্ক সেথ রলিন্সকে স্টম্প লাগায়। এরপরে সিএম পাঙ্ক যখন সেথ রলিন্সকে মারতে থাকে তখন কিন্তু বেকি লেন্স চলে আসে এবং বেকি লেন্স এসে কিন্তু সিএম পাঙ্কে একের পর এক থাপ্পড় মারতে থাকে। এরপরে বেকি লেন্স কিন্তু আবার সিএম পাঙ্কে শার্প শুটার লাগায়। তো এটা কিন্তু ফানি ছিল। আর এর থেকেও ফানি ছিল যখন কাউন্টার করে সিএম পাঙ্ক উল্টো আবার বেকি লেন্সকে শার্প শুটার লাগায়। তো আমি কিন্তু এই ম্যাচটা এনজয় করেছি, এর জন্যই কিন্তু শুরুতে বলেছিলাম যে এই ম্যাচের মধ্যে অ্যাকশন, চিটিং এবং ফান সবকিছু কিন্তু ভরপুর ছিল। এরপরে অবশ্য সেথ রলিন্স ফাইট ব্যাক করে। সেথ রলিন্স ফাইট ব্যাক করে সিএম পাঙ্কে একটা স্টম্প লাগিয়ে দেয়। এরপরে এজেলি এসে আবার সেথ রলিন্সকে একটা স্টম্প লাগিয়ে দেয়, মানে এখানে কিন্তু কাউন্টার আফটার কাউন্টার চলতেছিল। শুরু হয় সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে লড়াই। বেকি লেন্স এবং এজেলি এসে দুজনকে আলাদা করে। এজেলি এবং বেকি লেন্সের মধ্যে আবারও ফাইট শুরু হয়। এরপরে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স এসে দুজনকে আলাদা করে, মানে বেশ মজা ছিল। আমি কিন্তু এই ম্যাচটাকে অনেক বেশি এনজয় করেছি। এরপরে অ্যানাউন্সার টেবিলের উপরে এজেলি এবং সিএম পাঙ্ক সেথ রলিন্স এবং বেকি লেন্সকে মারতে যায়, তবে উল্টো এখানে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স কিন্তু মার খেয়ে যায়। বেকি লেন্স কিন্তু এজেলিকে সিএম পাঙ্কের উপরে মারে আর সিএম পাঙ্ক সেথ রলিন্সের উপরে গিয়ে পড়ে, মানে এখানে কিন্তু চারজনের মধ্যে আমরা একটা মিক্স ফাইট দেখতে পাই। এরপরে রিং এর মধ্যে চলে যায় বেকি লেন্স এবং এজেলি, এবং রিং এর মধ্যে যেতেই এজেলি কিন্তু বেকি লেন্সকে ব্ল্যাক উইন্ডো লাগায়, যার পরে বেকি লেন্সের আর কিছু করার থাকে না। বেকি লেন্স কিন্তু ট্যাপ আউট করে এবং সিএম পাঙ্ক এবং এজেলি এই ম্যাচটা কিন্তু জিতে যায়। তো ফাইনালি কিন্তু এজেলি এবং সিএম পাঙ্ক তারা সেথ রলিন্স এবং বেকি লেন্সকে হারিয়ে দিয়েছে আর তাদের স্ট্রিক কিন্তু 3 হয়েছে। আই থিঙ্ক তারা এখনো অব্দি 3টা ম্যাচ খেলেছে মিক্স ট্যাগ টিম, যেখানে তারা 3টা ম্যাচই জিতেছে। এরপর আসে মেইন ইভেন্ট টাইম। তবে মেইন ইভেন্ট হবার আগে আন্ডারটেকার কিন্তু চলে আসে আর রিং সাইডে কিন্তু স্টেফনি ম্যাকম্যান ছিল। তো এখানে আন্ডারটেকার এসে অ্যানাউন্স করে দেয় যে 2026 সালে হল অফ ফেমে ইন্ডাক্ট হচ্ছে স্টেফনি ম্যাকম্যান। এরপর আমরা ফাইনালি মেইন ইভেন্টে কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচটা শুরু হয়, ম্যাচের শুরুতে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার কডি রুডসের সঙ্গে রসিকতা করতে শুরু করে, তবে কডি রুডস কিন্তু একটা থাপ্পড় লাগায় এবং ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে নাটক ছাড় আর ম্যাচ শুরু কর। এরপরে কডি রুডস কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করতে থাকে এবং ম্যাচের শুরুতেই কিন্তু একটা কডি কাটার লাগিয়ে দেয় কডি রুডস ড্রু ম্যাকইন্টায়ারকে। এরপরে আমরা ড্রু ম্যাকইন্টায়ারের কাছ থেকে একটা অ্যালবামা স্ল্যাম দেখতে পাই, যেটা কিন্তু ছিল রিং সাইডে স্টিল স্টেপের উপরে। এরপরে কডি রুডসের কাছ থেকে আমরা একটা পাওয়ার স্ল্যাম দেখতে পাই, কডি রুডস কডি কাটা লাগায়। এরপর পরপর 2টা ক্লেমর কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের কাছ থেকে মিস হয়ে যায়, তবে একটা গ্লাসকো কিস কিন্তু কানেক্ট হয়। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কডি রুডসের উপরে ডমিনেট করতে শুরু করে এবং একটা পর্যায়ে সে কিন্তু রিং এর কর্নার থেকে রিং প্রোটেক্টর ছিঁড়ে ফেলে আর রেফারি কিন্তু সেটা দেখে ফেলে এবং রেফারিকে বলে যে তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। তবে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু সেটা রিং সাইডে ছুঁড়ে ফেলে আর রেফারি কিন্তু সেটা আনার জন্য রিং থেকে নেমে যায়। আর এদিকে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার কডি রুডসকে রোল আপে নেয়, তবে রেফারি ছিল না, রেফারি পরে আসে, যার কারণে এই ম্যাচটা শেষ হয় না, ড্রু ম্যাকইন্টায়ার জিততে পারে না। এরপরে দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয় এবং একটা পর্যায়ে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কডি রুডসকে একটা ক্লেমর লাগিয়ে দেয়, তবে কডি রুডস কিন্তু কিক আউট করে। এই ম্যাচটা সেখানে শেষ হয় না। এরপরে রিং সাইডে চলে যায়। রিং সাইডে যাওয়ার পরে অ্যানাউন্সার টেবিলের সঙ্গে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু একটা ক্লেমর লাগানো ট্রাই করে, যেটা গত স্ম্যাকডাউনে সে ছেড়ে দিয়েছে। তবে রেফারি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে আটকানোর চেষ্টা করে, তবে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু রেফারির কথা শোনে না এবং সে কিন্তু ক্লেমর লাগিয়ে দেয়। ক্লেমর কানেক্ট হয়, তবে সেটা কডি রুডসকে নয়, বরং সেটা অ্যানাউন্সার টেবিলের সঙ্গে। আর এটাতে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের পায়ে আঘাত লাগে, আর যার কারণে কিন্তু আনফরচুনেটলি এই ম্যাচের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ারকে হারতে হয়েছে। তো বিষয়টা হলো রিং এর মধ্যে চলে যায় ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডস। তো ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু একটা গ্লাসকো কিস লাগায়
এরপরে সে যখন ক্লেমর লাগাতে যাবে তো তার পায়ে যেহেতু আঘাত লেগেছে সে কিন্তু ক্লেমর লাগাতে যেতে পারে না। এরপরে কডি রুডস একটা কডি কাটার এবং শেষে গিয়ে একটা ক্রস রুডস লাগিয়ে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো ফাইনালি কিন্তু কডি রুডস তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে আর ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু এই ম্যাচটা হেরে গিয়েছে। ম্যাচটা কিন্তু খুব একটা বেশি লম্বা সময় চলেনি, তবে যতটুক চলেছে আমি কিন্তু এনজয় করেছি। আর হ্যাঁ, এখানে একটা খারাপ বিষয় যে এই ম্যাচের এন্ডিং এ কিন্তু কোনো শকিং মোমেন্ট আমরা দেখতে পাইনি। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল রেসেলপালুজার ভালো মন্দ এবং সম্পূর্ণ রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।